মেক্সিকোতে মূর্তিমান আতঙ্কের নাম বার্ক স্করপিও নামের এই বিচ্ছু। বছরে এর দংশনের শিকার হয় প্রায় ৩ লাখ মানুষ। আর এই বিচ্ছুকে এখন নখ সাজাতে ব্যবহার করছেন মেক্সিকো সিটির মেয়েরা। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে আমি রুবাই ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশের 61 জেলা পরিষদে প্রথম ভোট 28 ডিসেম্বর, অংশ নিচ্ছে না জাতীয় পার্টি। সাঁওতালপল্লীতে পুলিশ পাহারায় আখ রোপণ, খামারে পুনর্বাসন নয়, জানালেন ডিসি। বিপিএল ক্রিকেটে বরিশাল বুলসকে 152 রানের চ্যালেঞ্জ দিয়েছে খুলনা টাইটান্স। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। 3 পার্বত্য জেলা বাদ রেখে দেশে 61 জেলা পরিষদে প্রথমবারের মতো ভোট হচ্ছে 28 ডিসেম্বর। দুপুরে প্রধান নির্বাচন কমিশনের কাজী রকিবউদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে। জেলা পরিষদ গঠনে আইন হয় 2000 সালে, তবে নানা জটিলতায় নির্বাচন হয়নি 15 বছর। সে সংকট কাটিয়ে উঠতে আইন সংশোধন হয় গত অক্টোবরে। এবার 3 পার্বত্য জেলা বাদ দিয়ে 61 জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। ভোট গ্রহণ 28 ডিসেম্বর 2016 বুধবার। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 1 ডিসেম্বর, যাচাই বাছাই 3 ও 4 ডিসেম্বর। এর বিরুদ্ধে আপিল করতে হবে 5 থেকে 7 ডিসেম্বরের মধ্যে। আর প্রার্থিতা প্রত্যাহার 11 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ 28 ডিসেম্বর। সরাসরি বা অনলাইনে দাখিল করা যাবে মনোনয়নপত্র। প্রচলিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারগণ এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন না। উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন যেখানে আছে, এর চেয়ারম্যান বা মেয়র, ভাইস চেয়ারম্যান উপজেলার ক্ষেত্রে ও সদস্য বা কাউন্সিলরগণ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারদের নিয়োগ দেওয়া হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে। জেলার প্রতিটি ওয়ার্ডে থাকছে একটি করে ভোট কেন্দ্র। সীমিত সংখ্যক ভোটার, কাজেই শীতের দিন আমরা বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ না করে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ করতে পারলে আমরা দিনে দিনেই ফল প্রকাশ করা সহজ হয়ে যাবে। সংশোধিত জেলা আইন অনুযায়ী জেলা পরিষদ হচ্ছে 21 সদস্যের। তাদের মধ্যে থাকছেন 1 চেয়ারম্যান, 15 সদস্য ও 5 সংরক্ষিত নারী সদস্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি, জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি অভিযোগ করে নির্বাচন কমিশন স্বাধীন নয় বলে অভিযোগ করেছেন তিনি। সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সেই সব দলের সাথে বসে একটা বাস্তবসম্মত নির্বাচন আইন করা হোক, যে আইনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সমস্ত দলের সাথে আলোচনা করে, বিশেষ করে যারা সংসদে আছেন, আলোচনার মাধ্যমে একটা বিধিসম্মত, বাস্তবসম্মত একটি নির্বাচন কমিশনের গঠনের আইন প্রণয়ন করবেন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। তার পক্ষে কাজ করতে মহানগর ও জেলা পর্যায়ে ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন নেতারা। আওয়ামী লীগ থেকে সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দেওয়ার পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন এলাকার সংসদ সদস্য শামীম ওসমান ও তার ঘনিষ্ঠ বলে পরিচিতরা। রোববার প্রথমবারের মতো আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক খোকন সাহা মুখ খুললেন। স্থানীয় রাজনীতিতে তিনি শামীম ওসমানের কাছের লোক বলে পরিচিত। মনোনয়ন বোর্ড
যাকে মনোনয়ন দিয়েছে আমরা মনে করি সে আমাদের দলীয় প্রার্থী। এখানে আমাদের আর কোনো কথা নাই, কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদের মাতৃতুল্য নেত্রী। আমরা বিশ্বাস করি আমাদের মা আমাদের সংগঠনের প্রধান, সিদ্ধান্ত নিতে ভুল করেন না। অবশ্যই আমরা তার পক্ষে কাজ করবো, কাজ করার না করার তো কোনো কারণ নেই, কারণ উনি আমাদের দলীয় প্রার্থী। বেলা 12টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4 জন। অভিযোগ আসেনি এবং আমাদের যারা সম্ভাব্য প্রার্থী আছেন তারা আচরণ বিধিমালা মেনে চলছেন, এখনো কোনো আচরণ বিধিমালা ভঙ্গের মতো কাজ করেননি। আগামী 22শে ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীর পক্ষেই জাতীয় পার্টি কাজ করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তবে কোনো কারণে সেলিনা হায়াৎ আইভীর মনোনয়ন বাতিল হলে জাতীয় পার্টির প্রার্থী মাঠে থাকবে বলেও জানান তিনি। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন করবেন তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। অনেক ধরনের মিস্টেক হতে পারে, বৈধতা নাও হতে পারে নমিনেশন ইলেকশন বোর্ডের কাছে গিয়ে, সুতরাং আমাদের একটা প্রিপারেশন থাকতেই পারে। নমিনেশনের ক্ষেত্রে যদি কোনো রকম আইনগত বাধার সৃষ্টি হয়ে যায়, তার নির্বাচন যেন সঠিকভাবে হয়, জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেওয়ার আছে মাত্র কয়েকদিন, কিন্তু প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। পছন্দের প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচনের ব্যাপারে কিছুটা অনীহা জানানোর কারণে সিদ্ধান্তহীনতায় পড়েছে দল। তবে দ্রুতই প্রার্থী চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করেছে, কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। গত সিটি নির্বাচনে ভোট শুরুর মাত্র 5 ঘন্টা আগে হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি, আর এজন্য গতবারের প্রার্থী তৈমুর আলম খন্দকার এবার নির্বাচনে যেতে চান না। এদিকে তৈমুর আলম খন্দকার নির্বাচন না করলেও বিএনপি প্রার্থী সংকটে পড়বে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দলের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস পেলে তৈমুর প্রার্থী হতে রাজি হবেন বলেও মনে করেন গয়েশ্বর। আমার হয়তো মনে মনে ইন্টারেস্টেড ঠিকই, একটু করবো না বললে যদি আমরা বলি, আপনি চিন্তা করেন না টাকা পয়সা যা আছে আমরা দেখবো, তাহলে হয়তো করবে। মানে এটা তো একটা সকলেরই একটা কৌশল আছে দলের মধ্যে, তো যারা প্রার্থী হয় তাদের টাকা থাকলেও বলে যে না আমাদের টাকা পয়সা নেই, আমি তো বিপদ আছে, আছে তারা আছে, এই নির্বাচন যদি আমি নিতে পারবো না। তৈমুর আলম জানিয়েছেন সার্বিক বিষয়ে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলবেন, তিনি যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেবেন। আমরা ম্যাডামের কাছে সব বিষয়ে আলোচনা করব, বিস্তারিত বিষয় যে ডেভেলপমেন্ট আছে সব নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার পরবর্তী সময় উনি যা সিদ্ধান্ত দেবেন সেটাই সিদ্ধান্ত। তৈমুর আলম ছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালও আছেন বিএনপির প্রার্থী তালিকায়। তবে তৈমুর আলমই দলের প্রার্থী হচ্ছেন, এমনটা আভাস দিয়েছেন দলের সিনিয়র নেতারা। আওয়ামী লীগ আমাদের কাছে কোনো ফ্যাক্টর না, আওয়ামী পরিবার আমাদের কোনো ফ্যাক্টর না, ভিন্নতম ফ্যাক্টর না। বহু যুদ্ধ করছি না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে গতবার যখন সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়া হলো না, নিশ্চয়ই তৃণমূলে ওনার একটা জনপ্রিয়তা আছে, যেটা হয়তো এবার কিছুটা বিবেচনায় নেওয়া হয়েছে। তখন যারা হতাশ হয়েছিলেন এবার নিশ্চয়ই তাদের জন্য একটি ভালো খবর। তবে আওয়ামী লীগের জন্য কতটা ভালো খবর হবে এটা বোঝা যাবে যে শামীম ওসমান সহ তার পুরো পরিবারের যারা কিনা নারায়ণগঞ্জে পুরো আওয়ামী লীগের প্রাধান্য নিয়ে আছে, শুধু আওয়ামী লীগ না, ছাত্রলীগ, যুবলীগ থেকে ওদের সব লীগেই তাদের পরবর্তী পদক্ষেপ দেখার জন্য। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি দেখেন, আপনি তৃণমূলের কথা বলছিলেন, কিন্তু তৃণমূল থেকে যে 3টি নাম পাঠানো হয়েছে তার মধ্যে কিন্তু সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি ফিরে এসেছেন, ফিরে আসার পর তিনি বিদেশ ছিলেন, তিনি ফিরে এসে তিনি ডেকে ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে প্রার্থিতার কথা ঘোষণা করেন। আজকে অবশ্যই একটি ভালো আমাদের খবরে আপনি দেখলেন যে খোকন সাহা, আপনি যে খবরটি পড়ছিলেন, খোকন সাহা বলছেন যে পার্টির সকল মনোনয়নকে তারা মেনে নেবেন। এবং খোকন সাহা হচ্ছে আসলে ঐতিহ্যগতভাবে শামীম ওসমান বা ওসমান পরিবারদের সাথে খুবই ঘনিষ্ঠ। তার মন্তব্যতে আসলে বোঝা যায় যে ওসমান পরিবার আসলে কোনো ধরনের এতে বাধা বা ওরকম কিছু দিচ্ছে না। কিন্তু আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তৈমুর আলম খন্দকার, যাকে মাত্র 5 ঘন্টা আগে ইলেকশন থেকে সরে যেতে বলা হয়েছিল 2011-তে, আপনারা জানেন। এবং সেই সময় তিনি এটি খুব ইন্টারেস্টিং মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে কোরবানি গরুকেও জবাই করার আগে আসলে কিছুটা সময় দেওয়া হয়, গোসল করানো হয়, এরকম কোনো কিছু সুযোগ তাকে দেওয়া হয় নাই। এবার তিনি বলছেন যে তিনি আসলে নির্বাচন অংশ করতে নিতে চান না, কারণ হচ্ছে নির্বাচন ভালো হবে না এখানে। কিন্তু যদি
ম্যাডাম বলেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন। গয়েশ্বর বলেছেন কিছু টাকা দিলে তিনি হয়তো নির্বাচনে অংশ নেবেন। সেই প্রসঙ্গে আবার তৈমুর আলম খন্দকার আমাদেরকে বলছেন গয়েশ্বর বেশি কথা বলেন, তিনি জানেন না, কারণ টাকার জন্য কোনো কিছু আসে না। আসলে টাকার জন্য আমাদের দেশের রাজনীতিতে মনোনয়নটাই আসলে আসল, টাকার জন্য বাকিটুকু থেমে থাকে না। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্পষ্ট বলেছেন তিনি সচ্ছল পরিবারের সন্তান, টাকা টোকা এগুলি এইসব বিষয় তিনি আসলে খুব নিশ্চিত। মনে হয় যে সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়ার পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগে একটা ভারসাম্য আসবে? নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ভারসাম্য আসবে কিনা সেটি আসলে সময় বলে দেবে। তবে এখন খোকন শাহর মন্তব্যে আমার যেটি মনে হচ্ছে, আইভীর বিরুদ্ধে খুব আমরা বড় ধরনের কোনো অভিযোগ বা বড় ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা বা বড় ধরনের কোনো বাধা আইভীর সামনে আওয়ামী লীগ থেকে আর দেখা যাবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নিয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের জন্মদিনের আলোচনার সভায় এই আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে না জেনেই ক্ষমতাসীনরা বিএনপি প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলেও দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি জানান, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপির আন্দোলন চলবে। মানুষ এখন সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়, এই অন্যায়, এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি পেতে চায়, এই হত্যার রাজনীতি থেকে মুক্তি পেতে চায়। দেশনেত্রীর যে প্রস্তাব, সেই প্রস্তাবটাকে ইতিবাচক ভাবে পর্যালোচনা করে সংলাপ করুন, বিরোধী দলগুলোকে ডাকুন, কথা বলুন, সমস্যার সমাধান করুন। অন্যথায় এর যে পরিণতি হবে, সেই পরিণতি কারোর জন্যই ভালো ফল বয়ে আনবে না। রাত ৯টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। গোবিন্দগঞ্জে আখ খামারের অধিগ্রহণ করা জমিতে সাঁওতালদের পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিকেলে সংবাদ সম্মেলন করে কথা জানিয়েছেন তিনি বলেন, সাঁওতালদের পুনর্বাসন আইন মেনেই সমাধান করা হবে। তাদের বিষয়টি সরকার ও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এছাড়া এই হামলা মামলায় আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এ নিয়ে 12 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জাসদ সভাপতি আসম আব্দুর রবের নেতৃত্বে সাঁওতাল পল্লী পরিদর্শন করে একটি প্রতিনিধি দল। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া সাঁওতাল পল্লীর বসতিতে পুলিশ পাহারায় আখের চারা রোপণ শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। চার্জ দেওয়া হচ্ছে কাঁটাতারে ঘেরা বাগদা ফার্মের অন্য এলাকাও। গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর সুগার মিলের প্রায় 1842 একর জমির বেশিরভাগই পূর্বপুরুষদের দাবি করে প্রায় 4 বছর ধরে আন্দোলন করে আসছে সাঁওতালরা। বেশ কয়েক মাস আগে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তারা বাগদা ফার্মে বসতিও গড়ে তোলে। পরে সাঁওতালদের আন্দোলনে নেতৃত্ব দেয়া ভূমি উদ্ধার কমিটির সভাপতি ও সাবমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আকন বুলবুল সহ অন্যান্যদের হাত করে সুগার মিল কর্তৃপক্ষ। সাঁওতাল পল্লী উচ্ছেদের চেষ্টাও করে ব্যর্থ হয় তারা। এই অবস্থায় 6 নভেম্বর সুগার মিল কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় শ্রমিক ও দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়িয়ে দেয় সাঁওতাল পল্লীর বাড়িঘর। সাঁওতালরা উচ্ছেদ হওয়ার পর তারপরে আমরা ফার্মে এসে কাজবাজ করতেছি। রাতেই ট্রাক্টর চালানো হয় সাঁওতাল পল্লীর বিরোধপূর্ণ জমিতে। ফার্মের অন্যান্য এলাকার মতোই এখন আখ চাষের উপযোগী করা হয়েছে সাঁওতাল পল্লীর জমি। শুরু হয়েছে চারা রোপণের কাজও। আমাদের নির্দেশ আছে পুরোটাই আবাদ করার, পুরো জমি আমাদের দখলে রাখার, আমরা ফসল আবাদ করব। কাঁটাতার দিয়ে ঘেরাও করা ফার্মের প্রবেশপথে বসানো হয়েছে কড়া পুলিশ প্রহরা। সাঁওতালদের দাবি, উচ্ছেদের সময় গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে 10 জন। ঘরটা দেখা যাচ্ছে বা মানে আছে, ওই ঘরটা আমার বোনকে দিয়েছিলাম, ও এখন পুলিশ ক্যাম্প করে নিয়ে গেছে, পুলিশ ক্যাম্প করছে আর কি। ঘরবাড়ি হারিয়ে গত 15 দিন ধরে খোলা আকাশের নিচে অমানবিক দিন কাটাচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের অন্তত 1,500 মানুষ। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাইবান্ধা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে তিনি আরও জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতার সুযোগে বাংলাদেশে যেন অনুপ্রবেশ না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। এছাড়া দেশের সব সীমান্ত চেকপোস্টে স্ক্যানিং মেশিন বসানো হচ্ছে এবং একই সঙ্গে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিটিং এ যে সিদ্ধান্তগুলি হলো হতে জুন 2016 পর্যন্ত বিভাগওয়ারি চোরাচালান মামলায় 1400 রোহিঙ্গার ইস্যুটা হলো মায়ানমারের সঙ্গে আমাদের বর্ডার এলাকা। আপনারা সবই জানেন সেখানে একটা অস্বস্তিকর পরে চলছে। তা আমাদের বর্ডার, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড সবসময় ওই এলাকাটা প্রহরায় রয়েছে যাতে করে কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে না ঢুকতে পারে। সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় সয়দাবাদ স্টেশন মাস্টার আব্দুল গফুরকে বরখাস্ত করা হয়েছে। কারণ অনুসন্ধান করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটিকে। বেলা 11:30টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝা একটি ট্রেন সয়দাবাদ রেলওয়ে স্টেশন পার হয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে ইকো পার্ক এলাকায় লাইনচ্যুত হয়। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 2 ধারে আটকে আছে বেশ কয়েকটি ট্রেন। দুর্ঘটনার প্রায় 4 ঘন্টা পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত 3টি বগি উদ্ধার হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে আরো 6 থেকে 7 ঘন্টা লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রপারলি পয়েন্টটা সেট করা ছিল না, সেই ক্ষেত্রে এটার দায়িত্ব স্টেশন মাস্টারের উপরে মেইনলি পড়ে। তারা ইনশিওর হয়নি, পয়েন্টসম্যান স্টেশন মাস্টার তাদেরই দায়িত্ব। প্রাথমিকভাবে সেটা হবে, এর ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করবে। অ্যাকচুয়ালি এই স্টেশন এবং বঙ্গবন্ধু পূর্ব এবং পশ্চিমের পয়েন্টের পজিশনগুলো কী ছিল সেগুলো প্রপারলি দেখতে হবে। তদন্ত করার পরে সে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে অ্যাকচুয়ালি কার ফল্ট হয়েছে। খেলাধুলা খবরের জন্য রুবাইদা আপনার কাছে চলে যাচ্ছি। মাহমুদুল্লাহ দল মনে আজকেও একটা অ্যাক্সিডেন্টের আশা আছে, দেখা যাক কি হয়। আমি সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি আর যখন ফিরবো আরো যা থাকছে। এশিয়া কাপে সালমানদের ব্যাটিং ধারাবাহিকতা চান কোচ। ভারত পাকিস্তান চ্যালেঞ্জের জন্য প্রস্তুত দল। বিশাখাপট্টনমে শেষ দিন ইংল্যান্ডের চাই 318, ভারতের 8 উইকেট। ক্রাইস্টচার্চে পাকিস্তানকে হারিয়েছেন নিউজিল্যান্ড। নটা 32 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে বরিশাল বুলসকে 22 রানে হারিয়ে শীর্ষে উঠে গেছে খুলনা টাইটান্স। 152 রানের টার্গেটে 129 রান করে বরিশাল। ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যর্থ হয় বরিশাল ব্যাটসম্যানরা। 45 রান তুলতে 3 উইকেট হারিয়ে ফেলে তারা। চতুর্থ উইকেট জুটিতে শাহরিয়ার নাফিস ও মুশফিকুর রহিম 43 রান যোগ করেন। 28 রান করেন নাফিস, 35 রান করে আউট হন মুশফিক। এর আগে চট্টগ্রামের জোহরামের চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। 24 রানে 2 উইকেট হারায় তারা। 26 বলে 44 রান করে রানের গতি ধরে রাখেন মাহমুদুল্লাহ। 29 বলে 40 রান করে আউট হন রিকি ওয়েসেলস। পরে আরিফুল হকের 26 রানে দেশও ছাড়ায় খুলনা রেডিক্স। নারী দলের সাফল্যের জন্য ব্যাটিং টেকনিকের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন কোচ ডেভিড ক্যাপল। প্রথম অ্যাসাইনমেন্টে এশিয়া কাপের ধারাবাহিক পারফরমেন্সের দিকে মনোযোগী এই কোচ হারাতে চান ভারত পাকিস্তানের মতো পরাশক্তিদের। নারী ক্রিকেট দল মানেই ব্যাটিং নিয়ে আলোচনা সমালোচনা। দেশি বিদেশি একাধিক কোচ বদলেছে, তবে বদলায়নি ব্যাটিংয়ে পারফরম্যান্সের গ্রাফ। পরিবর্তন আসেনি ওয়ানডে টি20 মেজাজে ব্যাটিং করার স্টাইলে। বিষয়টিকে শুধুই অতীত ভাবছেন নতুন কোচ ডেভিড ক্যাপেল। ওই বিষয়টি এখন শুধুই অতীত। আগে কেমন খেলতো আমি দেখেছি, তবে এবার বড় পরিবর্তন দেখতে পারবেন আপনারা। আগের চেয়ে মেয়েরা এখন অনেক পরিণত, ভালো হিট করতে পারে ওরা। তবে এত দ্রুত ফলাফল বা পারফরম্যান্সে বড় পরিবর্তন আনা সম্ভব নয়। মূল শক্তি স্পিনকে কাজে লাগিয়ে এশিয়া কাপে ভালো করার আশায় দল। কক্সবাজারে 17 দিনের ক্যাম্পটা অনেক কার্যকর ছিল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের ভালোভাবে ঝালিয়ে নিতে পেরেছি। সালমা কোবরারাও ভালো ফর্মে আছে, পেসাররাও ভালো করবে ওই কন্ডিশনে। 26 নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে 6 দলের এশিয়া কাপ। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশাখাপত্তনম টেস্টের শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আরও 318 রান, হাতে আছে 8 উইকেট। 2 উইকেটে 87 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে তারা। এই 87 রান তুলতে 59 ওভার 2 বল ব্যাট করেছে ইংল্যান্ড। প্রায় অসম্ভব টার্গেটে ব্যাট করতে নেমে 25 রান করে ফেরেন হাসিব আহমেদ। দিনের একেবারে শেষে আউট হন 54 রান করা অ্যালিস্টার কুক। এর আগে 3 উইকেটে 98 রান নিয়ে 4 নম্বর দিন শুরু করেছিল স্বাগতিক দল। শুরুতে 26 রানে স্টুয়ার্ট ব্রডের শিকার হন অজিঙ্কা রাহানে। এরপর আদিল রশিদের বলে দ্রুত উইকেট হারায় ভারত। আগের দিনের 56 রানে অপরাজিত থাকা কোহলি 81 রানে আউট হলে 204 রানে থামে ভারতীয় ইনিংস। এতে করে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 405 রানে। 4টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল 455, ইংল্যান্ড করে 255। এদিকে ক্রাইস্টচার্চে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। 2 ইনিংসে 7 উইকেট নিয়ে অভিষেকে ম্যাচ হারা হয়েছেন কিউই পেসার কলিন গ্র্যান্ডম। 7 উইকেটে 129 রান নিয়ে 4 নম্বর দিনে খেলা শুরু করে পাকিস্তান। ওয়াগনার ও টিম সাউদির নৈপুণ্যে 171 রানে থামে সফরকারীদের দ্বিতীয় ইনিংস। 3টি করে উইকেট নেন বোল্ট ও সাউদি। 105 রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে টম লেথামের উইকেট হারালেও কিউইদের জয়ের পথে রাখেন জিত রাভাল ও কেন উইলিয়ামসনের 85 রানের জুটি। উইলিয়ামসন 61 রানে ফিরলে হেনরি নিকোলসকে সাথে নিয়ে টেস্টের একদিন বাকি থাকতে জয় নিশ্চিত করেন রাভাল। এর আগে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল টেস্টের প্রথম দিন। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল 131, নিউজিল্যান্ড করেছিল 200। innings with 3 wickets between them. Hit that hard. There's a fielder out there. Will he take it? Taken. Very good catch. Real. এই ছিল আমার কাছে সবশেষ স্পোর্টস আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মুহা এবং খালেদ। ধন্যবাদ জুবাই। তবে আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিদেশি চ্যানেলে দেশের বিজ্ঞাপন বন্ধের দাবি, অনিয়ম খতিয়ে দেখতে হচ্ছে তদন্ত কমিটি। রাত 9:43 আমরা ফিরে এলাম। জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত হবে ডিসেম্বরে। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই বৈঠক হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে আগামী বছরের শুরুর দিকেই নতুন দাম কার্যকর হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আহমেদ। বিশ্ববাজার বিবেচনায় দেশের বাজারে 3 ধাপে জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হয়েছিল সরকারি পর্যায় থেকে। প্রথম ধাপে গত এপ্রিলে সব ধরনের জ্বালানি তেলের দাম গড়ে 7.5 ভাগের মতো কমানো হয়, আর দ্বিতীয় ধাপে কমানোর ইঙ্গিত আসে গত অক্টোবরে। দ্বিতীয় ধাপে দাম কমানোর প্রস্তাব বিপিসি থেকে জ্বালানি মন্ত্রণালয় হয়ে এখন আছে প্রধানমন্ত্রী কার্যালয়ে। এই অবস্থায় অর্থমন্ত্রী বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ডিসেম্বরে। অতি নিকটে হবে না, কারণ এই একটু আমাদের লজিস্টিক প্রবলেম আছে। আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের বসা হয় নাই, সো প্রবাবলি এই মাসেই ওনার সঙ্গে রিভিউ হবে। রিভিউ হলে সিদ্ধান্ত হইতে হইতে ডিসেম্বরের। জ্বালানি তেলের দাম কমানোর নতুন প্রস্তাব এখন প্রধানমন্ত্রী কার্যালয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আশা করতেছি জ্বালানি তেলের দাম হয়তো 1-2 মাসের মধ্যে এটা অ্যাডজাস্টমেন্ট আমরা যাব। সরকারের অনুমতির অপেক্ষায় আছে। আমরা তো কয়েকটা ধাপ চিন্তা করছিলাম, এটা সেকেন্ড ধাপ, আরও একটা ধাপে কমাবো আমরা। তবে এবারও অকটেন ও পেট্রোলের দামই বেশি কমতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন সরকারি কর্মকর্তারা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অনুমোদনহীন বিদেশি চ্যানেল ডাউনলিংক ও বাংলাদেশের দর্শকদের জন্য বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ, আর সে কারণেই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ের মিডিয়া ইউনিটের নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন এক্ষেত্রে দরকারে আইন সংশোধন করা হবে। বিদেশি চ্যানেলে অবাধে প্রচার হচ্ছে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন। এটি 2006 সালে কেবল টিভি নেটওয়ার্ক নীতিমালায় দণ্ডনীয় অপরাধ। দূর হতে हुए भी मिले अपनों के हाथों। বিষয়টি আমলে নিয়ে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি মিডিয়া ইউনিটের। তারা বলছেন এতে কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার, বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। যে দেশে আমি এক্সপোর্ট করতেছি সেই দেশে আমি কিন্তু আমার বিজ্ঞাপন দিয়ে আমার পণ্যটাকে আমি প্রমোট করতে পারি, কিন্তু এখানে এই জিনিসটাকে মিসইন্টারপ্রেট করে, কমপ্লিটলি মিসইন্টারপ্রেট করে করা হচ্ছে কি দেশেই আমার মার্কেটিং এর জন্য আমি কিন্তু বিদেশি চ্যানেলটাকে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে
সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশ্নে দেশের চ্যানেলে ডাব করা বিদেশি সিরিয়াল বন্ধের দাবি জানান মিডিয়া ইউনিটির নেতারা। যে সংস্কৃতি বাংলাদেশের আছে সেই সংস্কৃতির সাথে এই উর্দু, হিন্দি, টার্কি, আমি শুধু হিন্দি বলবো না, বর্তমানে কিছু টার্কি চ্যানেলও বাংলাদেশে ডাউনলোডের প্রক্রিয়াধীন আছে, এবং তাদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির কোনো মিল নাই। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের ছাড়পত্র না নিয়ে বিদেশি চ্যানেলে দেশের কোন কোন পণ্যের বিজ্ঞাপন প্রচার হচ্ছে তা খতিয়ে দেখার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ের সম্প্রচার সংক্রান্ত অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। বিদেশি চ্যানেল ডাউনলিংকের ব্যাপারে, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যাপারে আইনে যা যা আছে তা সবই কার্যকরী করব। যদি আইনে অপর্যাপ্ততা থাকে, ঘাটতি থাকে, তাহলে সেটা পূরণ করার জন্য আমরা আইন সংশোধন করারও চেষ্টা করব। সম্প্রচার নীতিমালার খসড়া সংসদের শীতকালীন অধিবেশনে তোলা হচ্ছে, জানিয়ে আগামী জুনের মধ্যে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তথ্যমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক সমাপনী পরীক্ষায় বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। মুশফিক বলছেন, পড়াশোনা শুধু বই আর পরীক্ষায় সীমাবদ্ধ থাকলে শিশুর মেধার বিকাশ সম্ভব নয়। সালাম বলছেন, যেখানে 17 বছর লেখাপড়া করেও চাকরিতে অভিজ্ঞতা চায় সেখানে সমাপনী পরীক্ষা অযৌক্তিক। অনেক বলছেন, কোন রকম প্রশ্নপত্র ফাঁস ছাড়াই খুব সুন্দরভাবে হচ্ছে এবারের পরীক্ষা। আর নাহিদ বলছেন, সমাপনী পরীক্ষা মানে মরার উপর খরার ঘা। রাজ্জাক বলছেন, এবারে সমাপনী পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা ভালো ফল করবে। সুমন বলছেন, পিএসসি পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের উপর চাপ কমানো হোক। সাদিয়া বলছেন, সার্টিফিকেটের সংখ্যা না বাড়িয়ে শিক্ষার্থীদের মূল্যবোধ বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। দাউদও একই ধরনের একটা কথা বলছেন, সমাপনী পরীক্ষা না হয় ভালো, কারণ এই পরীক্ষা শিক্ষার্থীদের উপর অনেক চাপ সৃষ্টি করে। মাইনুল বলছেন, বোর্ড পরীক্ষা পিইসি থেকে না হয়ে জেএসসি থেকে শুরু হওয়া উচিত। বাঁধন বলছেন, 5 পাসের সার্টিফিকেট দিয়ে কি হবে, শুধু বাচ্চাদের কষ্ট দেওয়া। আমি শেষটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই যে শুধু বাচ্চাদের কষ্ট দেওয়া কি হচ্ছে না? 5 পাসের সার্টিফিকেট দিয়ে আসলে না, সার্টিফিকেট আসলে মূল কথা না। কিন্তু আমি আজকে একটি বাচ্চাকে নিয়ে আসলে গিয়েছিলাম ওখানে, মানে আমি দেখেছি কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু আসলে পরীক্ষাটাকে কেন্দ্র করে এক ধরনের উৎসবের আমেজও আছে। তারা বেশ নিজেদেরকে বেশ বড় ভাবছে। আপনি নিশ্চয়ই অভিভাবক হিসেবে নিশ্চয়ই কি মানে অভিভাবক হিসেবে আমি মোটেই চাই না পিএসসি পরীক্ষা একদমই অহেতুক, মানে একটি অকারণ বিষয় বলে আমার কাছে মনে হয়। কিন্তু ঢাকার বাইরে এইটা শিক্ষার্থীদের অনেক বড় একটি ইভেন্ট বলে আমাকে অনেকেই বলেছেন। যাই হোক, বাচ্চারা আনন্দ পাক, যেভাবে আনন্দ পাক। আমাদের দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, তারা অনেক মূল্যবান মতামত পাঠিয়েছেন। বার্ক স্করপিও নামের বিচ্ছুর জন্য বিখ্যাত লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। এখানে বছরে প্রায় 15,000 লোক প্রাণ দেয় বিছার কামড়ে। তবে অবাক ব্যাপার হচ্ছে, এই বিছাকে সাজের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছে নারীরা। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে দেখা মেলে প্রায় 281 প্রজাতির বৃশ্চিক। আর রাজধানী মেক্সিকো সিটির দুরঙ্গ এলাকা বিখ্যাত বার্ক স্করপিওর জন্য। তবে অবাক ব্যাপার হলো, একে দেখে আতঙ্কে শিউরে ওঠার বদলে সাজের অনুষঙ্গ হিসাবে ব্যবহার করছেন নারীরা। জীবন্ত বৃশ্চিক দিয়ে নখ সাজানোর প্রক্রিয়াটা ব্যাখ্যা করলেন এই রূপ বিশারদ। প্রথমে ম্যানিকিউর করতে হয়, তারপর নেল পলিশ লাগিয়ে তার উপর বসিয়ে দেওয়া হয় জীবন্ত একটি বার্ক স্করপিও। পরে আবারও পলিশ, আর কাজটা পুরোপুরি শেষ করতে ব্যবহার করা হয় অতি বেগুনি রশ্মি। এখানেই শেষ নয়, আরো এক ধাপ এগিয়ে গেছেন চিকিৎসক আলেকজান্ডার আলাগন। তিনি বলছেন, বিষ মুক্ত করে প্রাণীটি খাওয়া মোটেও বিপজ্জনক নয়। এই বিছা আপনি রান্না করে খেতে পারেন, আর অ্যালকোহলে ডুবিয়ে রাখলে তো এটি পুরোপুরি বিষমুক্ত হয়ে যায়। সে অ্যালকোহল চাইলে আপনি পানীয় হিসেবেও নিতে পারেন। তবে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে প্রতি বছর এই বৃশ্চিকের কামড়ে প্রাণ দেন অন্তত 15,000 মানুষ। ফারহানা লোপা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব মেক্সিকোর হট এয়ার বেলুন ফেস্টিভ্যালে কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।